হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 2024 সালের প্রশ্নপত্রের দুটো সেট অর্থাৎ মর্নিং শিফট যেটা সেট 1 এবং ডে শিফট যেটা সেট 2, এই দুটো সেটের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2 নম্বরের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। মর্নিং শিফটে যে প্রশ্নগুলো এসেছিল, এবারে তোমরা যারা ডে শিফটে পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং ডে শিফটে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো মর্নিং শিফটের জন্য গুরুত্বপূর্ণ, এবং কিছু কিছু প্রশ্ন রিপিটও হতে পারে, এবং রিপিট না হলেও এই ধরনের প্রশ্ন আসবে, তাই তোমরা ভালো করে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। প্রথমে আমি যেটা সেট 1 অর্থাৎ মর্নিং শিফট আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, পরিবেশ শিক্ষার যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। অ্যান্সার দেখো, পরিবেশ শিক্ষার দুটি মূল উপাদান হলো সচেতনতা এবং দক্ষতা। পরিবেশ সম্পর্কে জ্ঞান ও সংবেদনশীলতা সৃষ্টি করে এর সমস্যাগুলি অনুধাবন করা হলো সচেতনতা, আর সমস্যাগুলি সমাধান করতে বা প্রতিরোধ করতে যে কর্মক্ষমতা অর্জন করা হয় তা হলো দক্ষতা। তারপরে হচ্ছে বিষ্ণুই আন্দোলনের লক্ষ্য কী ছিল। বিষ্ণুই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল পরিবেশ রক্ষা, বিশেষত গাছ কাটা বন্ধ করা এবং বন্যপ্রাণী সংরক্ষণ। 1730 সালে রাজস্থানের খেজরালি গ্রামে অমৃতা দেবী ও তার অনুসারীরা গাছ বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করে, যা এই আন্দোলনের ভিত্তি। পরের প্রশ্ন আছে দেখো, হ্যাজার্ড এবং ডিজাস্টার অর্থাৎ দুর্যোগ বা ঝুঁকি এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য। ঝুঁকি এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য দেখো, এখানে 1 নম্বর হচ্ছে, এটি হলো এমন একটি ঘটনা বা অবস্থা যা প্রাণ, সম্পত্তি, পরিবেশের ক্ষতি করার ক্ষমতা রাখে। এটি একটি সম্ভাব্য হুমকি, হ্যাজার্ড যেটা। আর ডিজাস্টার মানে বিপর্যয় কি, এটি হলো সেই ব্যাপক ক্ষয়ক্ষতি, জীবনহানি এবং স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত যা একটি ঝুঁকি দুর্বল এলাকায় আঘাত হানার ফলে ঘটে। এটি হুমকির চূড়ান্ত ফল। উদাহরণ দেখো 2 নম্বর পার্থক্যে, যে ভূমিকম্প বা ভারী বৃষ্টি একটি ঝুঁকি, আর এদিকে হচ্ছে ভূমিকম্পের ফলে একটি শহরের ধ্বংস বা প্রবল বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি একটি বিপর্যয়। তারপরে দেখো, ইকো ফেমিনিজম বলতে কি বোঝো। এই যে প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আবারও পরীক্ষায় আসবে, যে কোনো একটা সেটে অবশ্যই দেবে। ইকো ফেমিনিজম বলতে কি বোঝো। ইকো ফেমিনিজম হলো এমন একটি মতবাদ যা নারী ও প্রকৃতির ওপর নিপীড়নের মধ্যে যোগসূত্র খুঁজে বের করে। এটি দাবি করে যে পুরুষতান্ত্রিক সমাজ যেভাবে নারীকে শোষণ করে ঠিক সেইভাবেই প্রকৃতিকেও শোষণ করে। এর মূল কথা হলো নারী ও প্রকৃতির পারস্পরিক নির্ভরশীলতা ও সাম্য প্রতিষ্ঠা। তারপর মনুষ্যসৃষ্ট বিপর্যয় উল্লেখ করো। মনুষ্যসৃষ্ট দুটো বিপর্যয়, 1 নম্বর হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা বা অন্য যে কোনো রাসায়নিক বা শিল্প দুর্ঘটনা। 2 নম্বর হচ্ছে তেল চুইয়ে পড়া বা সমুদ্রে জলের দূষণ বা সামুদ্রিক জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করা। পরের প্রশ্ন, কোভিড-19 জন্য ব্যবহৃত দুটি ভ্যাকসিনের নাম। এটা তোমরা প্রত্যেকে জানো, কোভিশিল্ড। এই কারণেই বলছি যে ইএনভিএস এর প্রশ্ন খুব একটা কঠিন প্রশ্ন হয় না, এখানে তোমাদের মোটামুটি নলেজ থাকলে তোমরা কিন্তু করে আসতে পারবে। যেমন কোভিশিল্ড হচ্ছে দেখো এখানে লেখা আছে যে কারা তৈরি করেছিল, আর একটা হচ্ছে কোভ্যাক্সিন যেটা ভারতেই তৈরি হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে ভোপাল গ্যাস বিপর্যয়ের কারণ। 1984 সালে ভোপাল গ্যাস বিপর্যয়ের কারণ ছিল ইউনিয়ন কার্বাইড কীটনাশক কারখানা থেকে মিথাইল আয়োসোনাইড নামক বিষাক্ত গ্যাস নির্গমন। এর মূল কারণ ছিল ট্যাঙ্কের দুর্বল রক্ষণাবেক্ষণ। তারপরে দেখো, সুরক্ষা ব্যবস্থার গাফিলতি এবং ত্রুটিপূর্ণ পরিচালন ব্যবস্থা। পরের প্রশ্ন আছে কিভাবে গণমাধ্যম পরিবেশ সচেতনতার বার্তা ছড়াতে পারে। পরিবেশ সচেতনতার বার্তা ছড়াতে পারে গণমাধ্যম, যেমন টিভি, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া পরিবেশ সচেতনতা ছড়ানোর জন্য সময় উপযোগী খবর ও বিশ্লেষণ পরিবেশন করে। এছাড়া তারা পরিবেশগত সমস্যাগুলির ওপর শিক্ষামূলক ডকুমেন্টারি এবং পরিবেশ বান্ধব অভ্যাসগুলি প্রচারের জন্য বিজ্ঞাপন ও বার্তার বারবার প্রচার ব্যবহার করে। পরের প্রশ্ন, ধীর গতির বিপর্যয় কি, একটি উদাহরণ দাও। ধীর গতির বিপর্যয় হলো সেই ঘটনা
যা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে বিকশিত হয় এবং যার প্রভাব তাৎক্ষণিকভাবে অনুভূত হয় না। আর এই প্রক্রিয়াগুলি ধীর হলেও সময়ের সাথে সাথে বড় বিপর্যয়ের জন্ম দেয়। এর একটি উদাহরণ হলো মরুকরণ, যা ধীরে ধীরে উর্বর জমিকে মরুভূমিতে পরিণত করে। তারপরের প্রশ্ন আছে দেখো, এমন দুটি সরকারি প্রতিষ্ঠানের নাম করো যারা পরিবেশ রক্ষায় ব্যাপারে কাজ করে। এমন দুটি সরকারি প্রতিষ্ঠান, এক নম্বর হচ্ছে দেখো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, আরেকটা হচ্ছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। তারপরের প্রশ্ন আছে দেখো, সাইক্লোন কাকে বলে? সাইক্লোনের উদাহরণ। সাইক্লোন বা ঘূর্ণিঝড় হলো একটি নিম্নচাপকে কেন্দ্রকে ঘিরে দ্রুত গতিতে ঘুরতে থাকা বায়ু প্রবাহের ব্যবস্থা। এটি সাধারণত উষ্ণ সমুদ্রের ওপর সৃষ্টি হয় এবং এর ফলে প্রচণ্ড বাতাস, বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস দেখা যায়। সাইক্লোনের একটি উদাহরণ হলো আমফান, ঠিক আছে, যেটা 20 সালে হয়েছিল, 2020 সালে। পরের প্রশ্ন আছে দেখো, সংক্ষেপে এনজিওর বৈশিষ্ট্য লেখো। এনজিওর বৈশিষ্ট্য হচ্ছে অসরকারি, এটি সরকারের নিয়ন্ত্রণ থেকে স্বাধীনভাবে কাজ করে। অলাভজনক, এর উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং সমাজ সেবা ও পরিবেশের মতো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করা। পরে দেখো স্বেচ্ছামূলক, এর কার্যক্রম প্রায়শই স্বেচ্ছাসেবকরা যুক্ত থাকে কার্যক্রমে। এবারে 2 নম্বর সেট, যেটা ডে শিফটে পরীক্ষা হয়েছিল 2024 সালে, এর সমাধানটা তোমরা দেখো, অর্থাৎ গতবারের ডে শিফটের প্রশ্নপত্রের সমাধান দেখো। প্রথম প্রশ্ন সেখানে ছিল শিডিউল 1 পানি বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। শিডিউল 1 পানি বলতে ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 অনুযায়ী সেই সমস্ত প্রজাতিকে বোঝায় যাদের সর্বোচ্চ স্তরে সুরক্ষা দেওয়া হয়। এদের শিকার বা হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। উদাহরণ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বা এশীয় হাতি। তারপরের প্রশ্ন অপ্রথাগত শিক্ষার, দেখো অপ্রথাগত শিক্ষার দুটি উদাহরণ দাও। অপ্রথাগত শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝায় যা কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, তবে একটি সংগঠিত কাঠামোর মধ্যে প্রদান করা হয়। একটি নির্দিষ্ট বয়স বা পাঠ্যক্রমের বাধ্যবাধকতা ছাড়াই দেওয়া হয়। দুটি উদাহরণ হচ্ছে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা কর্মসূচি এবং পেশাভিত্তিক প্রশিক্ষণ। পরের প্রশ্ন হচ্ছে ইটাই রোগ কি? ইটাই রোগ হলো ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্টি একটি বেদনাদায়ক রোগ। প্রধানত ক্যাডমিয়াম দূষিত জল বা খাবারের মাধ্যমে এটি মানবদেহে প্রবেশ করে। আর এই রোগে আক্রান্তদের হাড়ে তীব্র ব্যথা, দুর্বলতা এবং কিডনির ক্ষতি দেখা যায়। জাপানে এই রোগ প্রথম চিহ্নিত হয়েছিল। তারপরে হচ্ছে দেখো ইকোফেমিনিজম, দেখছো দুটো সেটেই এটা এসেছে এবং এবারেও তোমাদের কিন্তু এই ইকোফেমিনিজমটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে তোমাদের দেখতে হবে। ইকোফেমিনিজমটা বোঝো। ইকোফেমিনিজম হলো এমন একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি যা নারী ও প্রকৃতির ওপর নিপীড়নের মধ্যে যোগসূত্র খুঁজে বের করে। এটি দাবি করে যে পুরুষতান্ত্রিক সমাজ যেভাবে নারীকে শোষণ করে, ঠিক সেইভাবে প্রকৃতিকেও সম্পদের উৎস হিসাবে শোষণ করে। এর মূল কথা হলো নারী ও প্রকৃতির সাম্য প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন হচ্ছে ঝুঁকি বিপর্যয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। সেট 1-এ এসেছিল পার্থক্য, সেট 2-তে এলো সম্পর্ক। ঝুঁকি হলো একটি সম্ভাব্য হুমকি, যেমন বন্যা, আর বিপন্নতা হলো সেই হুমকির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা, যেমন হচ্ছে নদীর পাশে সেটা ঝুঁকি এবং সেটা বিপর্যয় ছিল, এটা বিপন্নতা আর কি, এটা আলাদা আছে, ঠিক আছে। যখন ঝুঁকি বলছে, যখন একটি উচ্চ ঝুঁকি একটি উচ্চ বিপন্ন এলাকায় আঘাত হানে, তখনই বিপর্যয় সৃষ্টি হয়। তারপরের প্রশ্ন আছে ওজোন স্তরের ক্ষয় বলতে কি বোঝো? ওজোন স্তরের ক্ষয় বলতে পৃথিবীর বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন গ্যাসের ঘনত্ব কমে যাওয়াকে বোঝায়। প্রধানত ক্লোরোফ্লুরোকার্বন এবং অন্যান্য রাসায়নিকের কারণে এই ক্ষয় ঘটে। এর ফলে সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি পৃথিবীতে সহজে প্রবেশ করে, যা মানব স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর।
তারপরের প্রশ্ন আছে দেখো 2013 সালে কেদারনাথের বন্যার কারণ কি ছিল? 2013 সালে উত্তরাখণ্ডের কেদারনাথের বন্যার প্রধান কারণ ছিল মেঘ ভাঙা বৃষ্টি। অতিবৃষ্টির ফলে দেখো চোরাবাড়ি হিমবাহ হ্রদের জলস্তর হঠাৎ ভেঙে যায় এবং সেই বাঁধ ভেঙে আকস্মিক বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়। এর ফলে মন্দাকিনী নদীতে ব্যাপক জলোচ্ছ্বাস হয়। তারপরের প্রশ্ন, ভারতের দুটি বায়োডাইভার্সিটি হটস্পটের উদাহরণ দাও। বায়োডাইভার্সিটি হটস্পটের উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা আর একটা হচ্ছে হিমালয় অঞ্চল। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের একটি তাৎপর্য কি? সাইলেন্ট ভ্যালি আন্দোলনের তাৎপর্য, সাইলেন্ট ভ্যালি আন্দোলন ছিল কেরালার সাইলেন্ট ভ্যালি অঞ্চলে কুন্তি পূজা নদীর ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিরুদ্ধে একটি সফল আন্দোলন। এর তাৎপর্য হলো এটি ভারতে পরিবেশ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল এবং সেই অঞ্চলে বিরল চিরহরিৎ ও জীববৈচিত্র্য রক্ষা করেছিল। পরের প্রশ্ন যেমন আছে দেখো, ইউএনইপি এবং ইউনেস্কোর পুরো নাম। প্রথমে যেটা আছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, আর ইউনেস্কো তোমরা প্রত্যেকেই জানো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে কি আছে? তারপরে আছে দেখো পরিবেশ নীতিবাদ বলতে কি বোঝো? পরিবেশ নীতিবাদ হলো দর্শনের একটি শাখা যা পরিবেশের সাথে মানুষের নৈতিক সম্পর্ক এবং পরিবেশগত সমস্যাগুলির নৈতিক ভিত্তি নিয়ে আলোচনা করে। এটি মানুষের ক্রিয়াকলাপের পরিবেশগত প্রভাব এবং অমানবিক জীবন ও প্রকৃতির প্রতি দায়িত্ব কি হওয়া উচিত তা নির্ধারণ করে। তারপরে আছে দেখো মল্টিক প্রোটোকলের একটি লক্ষ্য কী ছিল? মল্টিক প্রোটোকল 1987 সালে একটি আন্তর্জাতিক চুক্তি যার প্রধান লক্ষ্য ছিল ওজোন স্তর ক্ষয়কারী পদার্থগুলি যেমন সিএফসিএস ইত্যাদির উৎপাদন ও ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা। এই প্রোটোকল ওজোন স্তরকে সুরক্ষিত করতে এবং অতি বেগুনি রশ্মির প্রভাব কমাতে সাহায্য করেছিল। এই ছিল তোমাদের দুটি সেটের প্রশ্নপত্রের আলোচনা। তোমরা এই এসএকিউগুলো দেখে যাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে।